বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে সেখানে এমন একজন ব্যক্তি স্থান পাচ্ছেন যা শুনলে আসলেই অনেকে চমকে উঠতে পারেন। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা এবং যিনি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পেয়েছিলেন বহুল বিতর্কিত সেই মিস্টার ডক্টর খলিলুর রহমান। তিনি এই মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন, তাও কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন? পররাষ্ট্র মন্ত্রণালয়। এটাই বিএনপি চমক। আমরা ঠিক বুঝতে পারছি না এমন তুমুল একজন বিতর্কিত ব্যক্তিকে কেন বিএনপি নিতে বাধ্য হচ্ছে, কার চাপে, কিসের ওহিনাজিল হয়েছে তারেক রহমানের উপরে। এবং এই ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি তো বিএনপি করেছিল। তিনি দ্বৈত নাগরিক, তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তিনি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের হয়ে যেভাবে খেলছিলেন, বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারে কথিত করিডোরে কথা বলছিলেন, সে বিষয়ে তিনি দৌড়ঝাঁপ করছিলেন কিভাবে এটি দেওয়া যায়, এবং সে বিষয়ে সেনাবাহিনী থেকেও তুমুল আপত্তি উঠেছিল, বিএনপি আপত্তি তুলেছিল, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি তুলেছিল এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন নো ব্লাডি করিডোর। এই মিস্টার খলিলুর রহমান আমাদের বন্দরগুলোকে, বিশেষ করে চট্টগ্রাম যে বন্দর, সেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছিলেন। সেই ডক্টর খলিল কিভাবে বিএনপির মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছে, তাও আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে? বিএনপি সম্ভবত শুরুতেই খানিকটা হোঁচটের মধ্য দিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, এই কথা আমাদেরকে বলতেই হচ্ছে। নইলে ডক্টর খলিল কেন এখানে স্থান পাবে, এটি অবশ্যই অনেক বেশি রহস্যের আমাদের। এবং ডিপ স্টেটের চাপ বিএনপি সরকারের উপর রয়েছে, এটা আমাদের মানতেই হবে। হতে পারে ডক্টর খলিলকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে ভবিষ্যতে হয়তো তাকে সেখান থেকে স্যাক করা হবে বা বাদ দেওয়া হবে, সেটি ভবিষ্যতের বিষয়। খেলা যে চলছে এখনো ভেতরে ভেতরে অনেক কিছু, তা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি। এবং এটুকু অন্তত বলতে হয়, বিএনপি অনেক ধৈর্য নিয়ে অনেক ঠান্ডা মাথায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এটুকু ভেবে তো আমাদেরকে আটকে উঠতে হচ্ছে, রাহুগ্রাস সহজে হতে পারছে না বিএনপি। ডক্টর ইউনূসের খেলা এখনো পর্যন্ত রয়ে গেছে। বিএনপি যেই কাজটি করেছে অবশ্যই সাধুবাদ পাওয়ার মতন। সকালে আমি আপনাদের জানিয়েছি লাইভে এসে যে একই সঙ্গে সংসদ সদস্য পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য, এই দুটি একসাথে তারা শপথ নেয়নি। শুধুমাত্র এমপি হিসেবেই নির্বাচিত প্রতিনিধিরা, বিএনপি দলীয় নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন। কিন্তু ডক্টর খলিলের বিষয়টি অবশ্যই অনেক বড় কোশ্চেন মার্ক আমাদের সামনে, অনেক বড় বেশি বিস্ময়সূচক চিহ্ন হয়ে রয়েছে। যেটুকু জানা গেছে, বিএনপি মন্ত্রিসভায় যারা থাকছেন সে সম্বন্ধে আপনারা অনেকেই জেনেছেন। তারপর আমি একটু বলি যে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন, খন্দকার মোশাররফ হোসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে যাচ্ছেন, শিক্ষামন্ত্রীর দায়িত্বে আসছেন ইহসানুল হক বিলন, বিমানমন্ত্রী হতে যাচ্ছেন অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন আব্দুল আওয়াল মিন্টু, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আসছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন মির্জা আব্বাস। এছাড়া পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডক্টর মঈন খান, হাফিজুদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু, ডক্টর আসাদুজ্জামান, আফরোজা রীতা, নিতাই রায় চৌধুরী, আন্দালিব রহমান পার্থ। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন জহিরুদ্দিন স্বপন, আব্দুল মুক্তাদির যিনি সিলেট 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কুমিল্লা 3 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মুফাজ্জল হোসাইন, সিলেট 4 আসনের বিএনপি দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরী যিনি সাবেক মেয়র ছিলেন, বগুড়া 2 আসন থেকে নির্বাচিত মীরা শাহে আলম। আচ্ছা, ফজলুর রহমানের নাম আমরা এখনো পেলাম না, অ্যাডভোকেট ফজলুর রহমান। তার নাম তো আমরা এই কদিন জেনেছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আসতে যাচ্ছেন। কেন তাকে বাদ দেওয়া হচ্ছে? এবং এই যে ডক্টর ইউনূস সরকার, সেই সরকারের
তুমুল সমালোচনাকারী ছিলেন ডক্টর ফজলুর রহমান। যেভাবে ডক্টর ইউনূস প্রশাসন, ডক্টর ইউনূস সরকার আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দেওয়া থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতির স্মারকগুলো, ভাস্কর্যগুলো ধুলার সাথে মিশিয়ে দিয়েছে, বঙ্গবন্ধুর ৩২ নম্বর বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে, সেই অপরাধেই কি অ্যাডভোকেট ফজলুর রহমানকে আনা হচ্ছে না? আমরা জানি না। আমরা একটা নতুন বাংলাদেশ অবশ্যই দেখতে চাই। তারেক রহমান যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন, তিনি যেন সেখান থেকে হোঁচট না খান। কি হবে? তিনি তো প্রধানমন্ত্রী হয়েই গেছেন, জীবনে একবার প্রধানমন্ত্রী হতে পারলেই তো হলো, আর কি লাগে? তারেক রহমান করুক না একটা ইতিহাস সৃষ্টি, জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাক না। আমরা সেদিকেই চেয়ে আছি। প্রতিমন্ত্রী হিসেবে যারা নিয়োগ পেতে যাচ্ছেন, কিশোরগঞ্জ ৬ আসনের শরীফুল আলম, জামালপুর ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, যিনি বিএনপি নির্বাহী কমিটির অর্থ সম্পাদকের দায়িত্বে আছেন, সাবেক ফুটবলার আমিনুল হকও ডাক পেয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। পঞ্চগড় ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ফরাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। হাজী আমিনুর রশিদ ইয়াসিন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর বাইরে জোনায়েদ সাকি, নুরুল হক নূর, যারা বিএনপির সাথে জোটবদ্ধভাবে এতদিন আন্দোলন করেছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তারাও স্থান পেতে যাচ্ছেন। কিন্তু আমাদেরকে এইটুকু বলতেই হচ্ছে, ডক্টর খলিল কার প্রতিনিধি হিসেবে বিএনপি সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আসতে যাচ্ছেন, এটুকু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তারেক রহমানকে সব বিষয় নীরব থাকলে হবে না। হ্যাঁ, আমরা জানি অবশ্যই অনেক বিষয়ে কথা বলা যায় না, কিন্তু আমি আবারও বলি, বিএনপি এই ব্যক্তির পদত্যাগ দাবি করেছিল। এই ব্যক্তি নানানভাবে সমালোচিত। একজন উপদেষ্টা হয়ে, পূর্ণ মন্ত্রীর পদমর্যাদার ব্যক্তি হয়েও তিনি একটি সংস্থার পরিচালক হন। কি সব ডিজাইন, কোন ধরনের ম্যাটিকুলাস ডিজাইন চলছে তাকে আমরা বুঝতে পারছি না। বিমানের পরিচালনা পর্ষদে তাকে নিয়োগ দেওয়া হলো মাত্র ১ মাস আগে। তখন আমরা তো বলেছিলাম যে সরকার ১ মাস পর পদত্যাগ করতে যাচ্ছে, তাকে বিমানের পরিচালনা পরিষদে কিভাবে সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়? ১৪,০০০ কোটি টাকার ১৪টি বোয়িং বিমান কেনা হচ্ছে ৩৭,০০০ কোটি টাকা দিয়ে। যেই চুক্তি, যে শুল্ক চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে করে আসা হলো, বলা হচ্ছে যে সেটা নাকি একটি সফল চুক্তি। কিসের সফল চুক্তি? এবং এই চুক্তিতে বিশেষ অবদান রাখার জন্যই নাকি গণমাধ্যমে যেভাবে এসেছে যে এই জন্য তাকে মন্ত্রী পরিষদে নেওয়া হচ্ছে। এগুলো একেবারে ভুয়া কথা, একেবারে বাজে কথা। ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে যেসব পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে যায়, সেখান থেকে ২০% করা হলো আবেদনের পরিপ্রেক্ষিতে। শুধু তো ইউনূস সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন একেবারে সম্মান জানিয়ে ২০% শুল্ক নামিয়ে এনেছে তা তো নয়। বিশ্বে আরো প্রায় ৭০-৭৫টি দেশ এভাবে আবেদন করেছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০% নামিয়ে আনা হয়েছিল। এবং এই যে দেন দরবার কয়েক মাস ধরে, সেই দেন দরবারের পরিপ্রেক্ষিতে ১% শুল্ক কমানো হয়েছে। এই হচ্ছে কৃতিত্ব। কিন্তু তার বিনিময়ে কি হয়েছে? তার বিনিময়ে যদি বললাম ৩৭,০০০ কোটি টাকার ১৪টি বোয়িং বিমান কেনা হচ্ছে, এবং চীন বা রাশিয়া থেকে অস্ত্র কেনা যাবে না। আমি আরো একটু মনে করে দিই আপনাদেরকে, এই মুহূর্তে বিদেশি বিনিয়োগ হিসেবে রাশিয়ার বিনিয়োগ সবচেয়ে বেশি। এই যে সেটি ঋণ হোক আর যাই হোক, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, সেই পারমাণবিক চুল্লি কেনার ক্ষেত্রেও প্রথমত এইসব দেশকে অ্যাভয়েড করতে হবে চুক্তি অনুযায়ী, রাশিয়া বা চীনের মতো রাষ্ট্রগুলোকে। বিকল্প যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে হয়তো প্রথম পর্যায়ে তাদের কাছ থেকে কোনো কিছু কেনা যেতে পারে। আর এইসব শর্ত যদি লঙ্ঘন করা হয়, তাহলে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র স্যাংশন দিতে পারে, অথবা যে ৩৭% শুল্ক আরোপ করা হয়েছিল, সেই ৩৭% শুল্ক আবারও আরোপ করতে পারে। তাহলে কিসের কৃতিত্ব দাঁড়ালো এখানে ডক্টর খলিলুর রহমানের?